আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে দারুণ এক স্বাগত। আজ আমরা কথা বলবো ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের তৈরি একটি বিশেষায়িত ওষুধ ন্যাট্রাল প্লাস নিয়ে। এটি মূলত একটি নাজাল স্প্রে। চিকিৎসা বিজ্ঞানে সর্দি বা অ্যালার্জির মতো অস্বস্তিকর সমস্যার সমাধানে এই ধরনের ওষুধ আসলে ঠিক কীভাবে কাজ করে তা জানাটা সত্যিই খুব কৌতূহলোদ্দীপক। তো চলুন আর দেরি না করে বিষয়টির একেবারে গভীরে প্রবেশ করা যাক। আজকের আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে জানব ন্যাচুরাল প্লাস আসলে কি, এরপর দেখব এর ডুয়েল অ্যাকশন মেকানিজম বা কাজ করার কৌশলটা। তারপর আসবে সঠিক মাত্রা ও ব্যবহার বিধি, স্প্রে পরিষ্কার করার নিয়ম এবং সবশেষে জানব এর পার্শ্বপ্রতিক্রিয়া আর সতর্কতার বিষয়গুলো। আমরা খুব সুন্দর একটা ধারাবাহিকতা মেনে ধাপে ধাপে এগোব। 1 নম্বর বিভাগ, ন্যাচুরাল প্লাস কি আর কিভাবে এটি নাকের অস্বস্তির মূল কারণকে টার্গেট করে। যে কোনো ওষুধ নিয়ে বিস্তারিত কথা বলার আগে ঠিক কোন সমস্যার জন্য এটা তৈরি করা হয়েছে সে পেছনের কারণটা তো আগে বুঝতে হবে, তাই না? অ্যালার্জিক রাইনাইটিস নামটা একটু খটমটে লাগলেও সমস্যাটা আমাদের অনেকেরই বেশ পরিচিত। এর মধ্যে হে ফিভার বা পেরিনিয়াল রাইনাইটিস পড়ে। সহজ কথায়, অ্যালার্জির কারণে নাকের ভেতরের মিউকাস মেমব্রেনে যখন প্রদাহ সৃষ্টি হয় তখনই শুরু হয় সেই চরম অস্বস্তিকর নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা। ন্যাট্রাল প্লাস মূলত এই জেদি সমস্যাটাকেই সমাধান করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। তাত্ত্বিক ব্যাপার তো হলো, এবার একটু প্র্যাকটিক্যাল দিকটাও জেনে নেওয়া যাক। এই ওষুধের প্রতিটি বোতলে ঠিক 120টি মিটার স্প্রে থাকে, অর্থাৎ একেবারে মেপে মেপে 120 বার ওষুধটি ব্যবহার করা যাবে। আর এর বাজার মূল্য নির্ধারিত হয়েছে 110 টাকা। মানে দৈনন্দিন ব্যবহারের জন্য এটি বেশ সহজলভ্য একটা বিকল্প। এবার আসছি 2 নম্বর বিভাগে, ডুয়েল অ্যাকশন মেকানিজম বা দুটি উপাদান কিভাবে একত্রে কাজ করে। সত্যি বলতে এই অংশটা সবচেয়ে রোমাঞ্চকর। চলুন ফার্মাকোলজির জগতে ঢুকে একটু মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে দেখি এই স্প্রে আসলে কিভাবে কাজ করে। এখানে এই নির্দিষ্ট সংখ্যা দুটো একটু খুব ভালোভাবে খেয়াল করার মতো। প্রতিটি স্প্রেতে ঠিক 2.6 মিলিগ্রাম সোডিয়াম ক্রোমোগ্লাইকেট এবং মাত্র 0.0325 মিলিগ্রাম জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড থাকে। এই যে একেবারে কাঁটায় কাঁটায় মাপা ডোজ, এটাই কিন্তু ওষুধটির নিখুঁত কার্যকারিতার আসল ভিত্তি। আর এখানেই ঘটে আসল ম্যাজিকটা। জাইলোমেটাজোলিন হলো একটা সিম্প্যাথোমাইমেটিক এজেন্ট। সহজ বাংলায় এটা নাকের ভেতরের ফুলে থাকা রক্তনালীগুলোকে দ্রুত সংকুচিত করে, ফলে তাৎক্ষণিকভাবে নাক বন্ধ ভাবটা কেটে যায়। অন্যদিকে সোডিয়াম ক্রোমোগ্লাইকেট হলো মাস্ট সেল স্ট্যাবিলাইজার। এটা একেবারে অ্যালার্জির মূলে গিয়ে আঘাত করে, হিস্টামিনের মতো রাসায়নিক উপাদান রিলিজ হতে দেয় না। মানে একটা উপাদান দ্রুত উপসর্গ থেকে আরাম দিচ্ছে আর অন্যটা কোষের স্তরে অ্যালার্জিক রিয়াকশনটাকেই ব্লক করে দিচ্ছে। দারুণ একটা টিমওয়ার্ক, তাই না? মেকানিজম তো বোঝা গেল। এবার চলে যাচ্ছি 3 নম্বর বিভাগে, সঠিক মাত্রা এবং ব্যবহার বিধি। কারণ ওষুধ যতই ভালো হোক, সঠিক নিয়মে প্রয়োগ না করলে কিন্তু কোনো কাজই হবে না। নিয়মগুলো বেশ সোজা আর সবার জন্যই প্রযোজ্য। প্রাপ্তবয়স্ক, বয়স্ক মানুষ থেকে শুরু করে শিশু, সবার ক্ষেত্রেই এটি ব্যবহার করা যায়। নিয়মটা হলো প্রতি নাকের ছিদ্রে একবার করে দিনে মোট 4 বার স্প্রে করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে কোনো ওষুধ শুরুর আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু একেবারে মাস্ট। এবার ব্যবহারের সঠিক টেকনিকটাও ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রথমে বোতলটা একটু আলতো করে ঝাঁকিয়ে নিতে হবে। যদি 1 সপ্তাহ বা তার বেশি সময় ব্যবহার না হয়ে থাকে তবে কয়েকবার স্প্রে চেপে প্রাইম করে নেওয়াটা জরুরি। এরপর নাকটা আলতো করে পরিষ্কার করে নিতে হবে। আসল কাজ হলো অ্যাপ্লিকেটরটা নাকের ভেতর দিয়ে মাথার সামান্য সামনের দিকে ঝুঁকানো, তবে খেয়াল রাখতে হবে বোতল যেন সোজা থাকে। ঠিক এই পজিশনে নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় স্প্রের বোতলে শক্ত করে একবার চাপ দিতে হবে। তারপর মুখ দিয়ে শ্বাস ছাড়তে হবে। অন্য পাশের নাকের জন্য ঠিক একই কাজের পুনরাবৃত্তি করতে হবে। ব্যাস, এই সঠিক পজিশনিংটা ওষুধকে একদম ঠিক জায়গায় পৌঁছে দেবে। এখন আমরা দেখব 4 নম্বর বিভাগ, নেজাল স্প্রে পরিষ্কার করার নিয়ম বা ডিভাইসের রক্ষণাবেক্ষণ। আমরা অনেকেই ওষুধ নিই ঠিকই, কিন্তু ডিভাইসটা পরিষ্কার করার কথা একেবারে ভুলে যাই, যেটা মোটেও ঠিক না। খুবই জরুরি একটা তথ্য দিই, এই স্প্রে ডিভাইসটি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করাটা একদম বাধ্যতামূলক। হাইজিন বজায় রাখতে আর ওষুধের বেস্ট রেজাল্ট পেতে এই সাপ্তাহিক রুটিনটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। পরিষ্কার করার উপায়টাও খুব সিম্পল। প্রথমে ডাস্ট কাভারটা খুলে ন্যাজেল অ্যাপ্লিকেটরটা হালকা করে টেনে আলাদা করে নিতে হবে। তারপর হালকা গরম পানিতে সেগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। এখানে সবচেয়ে বড় ওয়ার্নিং হলো, অতিরিক্ত পানি ঝরিয়ে একে শুধুমাত্র স্বাভাবিক বাতাসে শুকাতে হবে।
কোনো হেয়ার ড্রায়ার বা বাড়তি তাপ একদমই ব্যবহার করা যাবে না, এতে ডিভাইসের ক্ষতি হতে পারে। শুকিয়ে গেলে আবার বোতলে বসিয়ে কভারটা লাগিয়ে নিলেই কাজ শেষ। আমরা চলে এসেছি আজকের আলোচনার একদম শেষ আর সবচেয়ে সংবেদনশীল ধাপে, ৫ নম্বর বিভাগ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা এবং এর গুরুত্বপূর্ণ সুরক্ষা প্রোটোকল। প্রথমেই আসি কাদের জন্য এটা না। এই ওষুধের কোনো উপাদানে যদি কারো মারাত্মক অ্যালার্জি বা হাইপারসেন্সিটিভিটি থাকে, তবে এটা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর গর্ভাবস্থায়, বিশেষ করে প্রথম ৩ মাস বা ফার্স্ট ট্রাইমেস্টারে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। সংরক্ষণের ক্ষেত্রেও মনে রাখতে হবে ওষুধটি যেন আলো আর আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। আর হ্যাঁ, অবশ্যই শিশুদের নাগালের একেবারে বাইরে রাখতে হবে। এবার আসি সাইড ইফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়ায়। একে খুব চমৎকারভাবে দুটো ভাগে ভাগ করা যায়। যেহেতু জাইলোমেটাজোলিনের ডোজটা বেশ কম, তাই প্রাথমিক পর্যায়ে কিছু মৃদু বা সাময়িক সমস্যা হতে পারে, যেমন নাকের ভেতরে একটু অস্বস্তি, শুষ্কতা, হাঁচি, মাথা ব্যথা, ঘুম না আসা বা একটু বুক ধরফর করা। অন্যদিকে অত্যন্ত বিরল ক্ষেত্রে শুধুমাত্র সোডিয়াম ক্রোমোগ্লাইকেটের কারণে একটু শ্বাসকষ্ট বা বুকে চাপ অনুভব হতে পারে, তবে এগুলো সাধারণত খুব একটা দেখা যায় না বললেই চলে। এতক্ষণ তো তাৎক্ষণিক প্রভাবগুলো জানা হলো, কিন্তু মনে একটা বড় প্রশ্ন থেকেই যায়। দিনের পর দিন, মানে দীর্ঘমেয়াদী যদি এই স্প্রে ব্যবহার করা হয়, তাহলে আসলে কি ঘটবে? এই ধরনের ওষুধের সবচেয়ে বড় ঝুঁকিটা ঠিক কোথায়? সবচেয়ে মারাত্মক ওয়ার্নিংটা হলো এখানেই। এই ধরনের ডিকনজেশন স্প্রে বেশিদিন বা যথেচ্ছভাবে ব্যবহার করলে রিবাউন্ড কনজেশন বা ঔষধজনিত রাইনাইটিস হতে পারে। এর মানে হলো যে নাক বন্ধ ঠিক করার জন্য স্প্রেটা নেওয়া হচ্ছে, অতিরিক্ত ব্যবহারের কারণে নাকের রক্তনালীগুলো উল্টো ওই ওষুধের ওপরই পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে। তখন স্প্রে না নিলে সমস্যা কমার বদলে আরও মারাত্মক আকার ধারণ করবে। একদম হিতে বিপরীত একটা অবস্থা। আর এখানেই আমাদের আজকের আলোচনার সবচেয়ে গভীর চিন্তার বিষয়টা লুকিয়ে আছে। উপসর্গে চিকিৎসা করা কি কখনো কখনো সমস্যাকে আরও বাড়িয়ে তোলে, যদি সেই টুল বা ওষুধটি ভুলভাবে বোঝা বা ব্যবহার করা হয়? ফার্মাকোলজির এই সূক্ষ্ম ব্যালেন্সটা বজায় রাখাই হলো আসল চ্যালেঞ্জ। যে কোনো ওষুধের যেমন দারুণ নিরাময় ক্ষমতা আছে, তেমনি ভুল ব্যবহারে আছে চরম ঝুঁকির সম্ভাবনাও। সঠিক তথ্যের মাধ্যমে আমরা যেন এর সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি, সেটাই মূল উদ্দেশ্য। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো সবার জন্য দারুণ সহায়ক হবে।